প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতির নয়া মেরুকরণ। আপনারা জানেন যে রাজনীতিতে সাম্প্রতিক সময় আমরা দেখতে পেয়েছি যে একটি নতুন জোট তৈরির উদ্যোগ হয়েছে। এটি রাজনৈতিক তৃতীয় শক্তি হবে কিনা সেটি এখনই বলার সময় আসেনি। তবে এই জোট গঠনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বড় বিরোধী দল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং এই প্রক্রিয়াটিকে, যেহেতু নির্বাচন নিয়ে একটা সংলাপ শুরু হয়েছে, নির্বাচন সামনের দিকে আছে, ফলে এটিকে একটি নতুন মেরুকরণ হিসেবে অনেকে মনে করছেন। আমরাও সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আসলেই এটা নতুন মেরুকরণ কিনা, নতুন একটা জোট তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার সক্ষমতা রাখে কিনা, রাখলে সেই জোটের যে প্রচারণা, তাদের যে অ্যাক্টিভিটি, সেটা কোন পক্ষে যাবে, বাংলাদেশের বড় দুই শিবিরের কোন দিকে শেষ পর্যন্ত সেটা কন্ট্রিবিউট করবে, এই সমস্ত নানা প্রসঙ্গগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন জাসদের সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালিক রতন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনাটা শুরু করতে চাই, তার আগে আমাদের একটা রিপোর্ট রয়েছে, এটি নিয়ে রিপোর্টটা দেখে নিতে চাই। নির্বাচন আসলেই পাল্টাতে শুরু করে রাজনীতির হিসেব নিকেশ, সেই সাথে আত্মপ্রকাশ ঘটে একের পর এক জোট আর শক্তির। একাদশ সংসদ নির্বাচন ঘিরেও মহাজোট আর 20 দলীয় জোটের বাইরে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এমন একটি শক্তির। গেল বুধবার রাতে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা সভাপতি বদরুদ্দোজা চৌধুরীর বাড়িতে বৈঠকে বসে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। সরকার বিরোধী যৌথ আন্দোলন গড়ে তুলতে গঠন করা হয় লিয়াজু কমিটি, যার সমন্বয়ক করা হয় মাহমুদুর রহমান মান্নাকে। এ নিয়ে অনেকটাই সচেতনভাবে প্রতিক্রিয়া দিয়েছে দেশের বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। নিজেদের জোটের আকার আর বড় না করে তৃতীয় পক্ষের মাধ্যমে সরকারের উপর চাপ প্রয়োগে কৌশলী বিএনপি স্বাগত জানাতে চায় সরকার বিরোধী যে কোনো জোটকেই। আমরা যে কোনো উদ্যোগ যা দেশের পক্ষে, জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, তাকে আমরা সবসময় স্বাগত জানিয়েছি এবং আমরা এখনো মনে করি যে যারাই এই অবৈধ অনৈতিক সরকার, নির্যাতনকারী সরকার, জুলুমবাদ সরকার, তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, আমরা অবশ্যই তাদেরকে স্বাগত জানাবো। নতুন জোট গঠনের খবরকে রাজনীতিতে নতুন মেরুকরণ হিসেবে দেখছে আওয়ামী লীগ, যা গণতন্ত্রের জন্য শুভ বলে মনে করছে দলটি। ইলেকশন হচ্ছে কৌশলগত ব্যাপার, এখানে অ্যালায়েন্সটা আদর্শগত হয় না। অ্যালায়েন্স হতে থাক, অসুবিধে কি? মেরুকরণ হচ্ছে রাজনীতি এবং নির্বাচনকে সামনে রেখে এটা একটা ভালো দিক। এটাই তো গণতন্ত্রের বিরুদ্ধে। সব সময় ক্ষমতার কাছে থাকার নীতিতে যেন বিশ্বাসী জাতীয় পার্টি, তাই লিয়াজু কমিটির বৈঠকে উপস্থিত থেকে তৃতীয় শক্তির প্রয়োজনটাও জানিয়ে দিল দলটি। যারা আর বাইরে আছে তারা সবাই মিলেই এখানে একটা এরকম শক্তির পক্ষে। তো কাজে আমাদের ওই বিষয়তে একটা মত আছে যে আমাদের একটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে রাজনৈতিক শক্তি হওয়া উচিত। 13 জুলাই আসম আব্দুর রবের বাসায় হতে যাওয়া বৈঠক পণ্ড হলেও আভাস পাওয়া গিয়েছিল দেশের রাজনীতিতে উত্থান ঘটতে যাচ্ছে আরো একটি জোটের। আমি শুরু করতে চাই আব্দুল মালিক রতন, আপনাকে দিই। আপনারা জোট গঠনের প্রক্রিয়া কোন জায়গাটাতে রয়েছেন এবং জোট গঠনের মূল কারণটা কেন অনুভব করছেন? প্রথমত আমি জোট গঠনের কারণটা দিয়েই শুরু করতে চাই। আমরা বিগত বহু বছর যাবৎ দেখেছি এদেশে যে দ্বিদলীয় একটা রাজনৈতিক বৃত্ত তৈরি হয়েছে। এইটার মধ্য দিয়ে দেশে গণতন্ত্র, অবাধ সুষ্ঠু নির্বাচন, সুশাসন এবং প্রকৃত জনগণের উন্নয়ন কোনোটাই নিশ্চিত হচ্ছে না। এই অবস্থা থেকে যদি রাজনীতিকে মুক্ত করতে হয়, দেশকে মুক্ত করতে হয়, তাইলে এই দ্বিদলীয় ব্যবস্থা বা এই যে একটা ইংরেজি শব্দ ব্যবহার করতে হয়, এই যে একটা ডায়াগোনাল কন্ট্রাডিকশন বর্তমানে অবস্থান করে, এই অবস্থা থেকে এইটাকে একটা কি বলা যায়, ত্রিভুজ আকৃতির একটা অবস্থানে নিয়ে যাওয়া দরকার, যেটাকে একটা ট্রায়াঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট বলা যেতে পারে, ট্রায়াঙ্গুলার পজিশন বলা যেতে পারে। এইটা হলে আসলে দেশে কিছুটা রাজনীতি সুস্থ হওয়ার একটা সুযোগ হবে, যেটা বর্তমান পরিস্থিতিতে নেই। এই দুইটি কারণে, একটা হলো গণতন্ত্র, অবাধ সুষ্ঠু নির্বাচন, উন্নয়ন নিশ্চিত করা, দুঃশাসনের অবসান করা এবং রাজনীতিতে প্রত্যক্ষ সংঘাত থেকে
জাতিকে মুক্ত করে একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ প্রদান করা এবং নির্বাচনের প্রশ্নে এখানে যে নির্বাচনের নামে প্রহসনের খেলা চলে আসছে একের পর এক, সেই প্রহসন থেকে জাতিকে মুক্ত করে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রদান করা, যেটা করতে গেলে নির্বাচনকালীন সময়ে একটি নির্বাচিত, জবাবদিহিতামূলক এবং নির্দলীয় সরকার থাকা অত্যন্ত আবশ্যক। আমি 3টা শব্দ ব্যবহার করেছি, আবারও বলছি, নির্বাচিত, নিরপেক্ষ এবং একটি নির্দলীয় সরকার ক্ষমতায় থাকা আবশ্যক। এখন অনেকেই বলেন যে পৃথিবীর বিভিন্ন দেশে তো ইনকামবেন্ট সরকারের অধীনেই নির্বাচন হয়। সেইখানে ইনকামবেন্ট সরকারের অধীনে নির্বাচন হয়, এটা সত্য, কিন্তু ওইখানে 300 আসনের মধ্যে 154টা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় না। সেখানে কোনো এমপি এমন কথা বলে না যে 3টাকে ক্রস ফায়ারে দিয়েছি, আরও 14টা লিস্টে আছে, 3টা এসা পায়ে পড়ে আছি, কি করব না করব কিছুই বুঝতে পারতেছি না। সেইখানে মেয়েকে ধর্ষণ করার পর মেয়ে এবং মার চুল কেটে দেয়া হয় না। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 73 অধ্যাদেশের মতো। কোন দেশের ছবি আপনি আছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের, যুক্তরাজ্যের? আমি এখন বাংলাদেশের কথা বলছি। না, যুক্তরাজ্যে কিন্তু অ্যাসিড ফ্রন্টের 1 মাসে 426টা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আধা ঘন্টার বিদ্যুৎ না থাকলে 1,500-এর উপরে ধর্ষণের ঘটনা ঘটে। এইটা দিয়া আমার দেশেও তাই থাকতে হবে না, not necessarily. এইটাকে কিন্তু মিন করে না। নট নেসেসারিলি। আমরা একটা সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীনতা প্রাপ্ত একটা জাতি, অতএব আমাদের আকাঙ্ক্ষা, আমাদের যে ওই সমস্ত দেশে যেখানে অনেক থাকে বেশি। সরকার, সেখানে এরকম ঘটনাগুলো ঘটে না। আমি সেই জন্য প্রসঙ্গ তুললাম। এইখানে ওইটা যেমন হয়, কিন্তু 300 সিটের মধ্যে 154টা নির্বাচিত হয় না। একটা হলো আইন শৃঙ্খলাগত ব্যাপার, আরেকটা হচ্ছে সেটা তো মৌলিক একটা নির্বাচনের বিষয়। আপনার কাছে কি বড় মনে হয়? বড় মনে হয় কি যে নির্বাচন কেন্দ্রিক যে সংঘাত এবং ক্ষমতা হস্তান্তর যে শান্তিপূর্ণ না, সেটাই কি বড় বিষয় মনে হয়? কারণ 154 আসনের নির্বাচন বারবার এরকম হতে পারবে না। বাংলাদেশে আগেও হয় নাই, ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে। এটা একটি ঘটনা। এখন এটা তো বোঝা যায় না এই কারণে আমি যখন দেখি যারা ক্ষমতায় আছে তারা 2 বছর যাবৎ হেলিকপ্টার, সরকারি যানবাহন, টাকা পয়সায় জনসভা করে ভোট চেয়ে বেড়াচ্ছেন, আর আমরা একটা বাসায় চা খাইতে বসলাম রাজনৈতিক আড্ডা মারার জন্য, সেইখানে যে পুলিশে হামলা করে। অতএব এখানে নির্বাচনটা কেমন হবে সেই শঙ্কা, আশঙ্কা, এইটা থেকে তো মুক্ত হওয়া যাচ্ছে না। আপনারা কি মূলত নির্বাচন কেন্দ্রিক রাজনীতি মাথায় রেখে কি জোট গঠন করতে যাচ্ছে? শুধু নির্বাচন নয়, আমি যেই পয়েন্টগুলো বলেছি, যে দেশে গণতন্ত্র, মৌলিক মানবাধিকার, ন্যায় বিচার নিশ্চিত করা, অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, অবাধ রাজনৈতিক অধিকার নিশ্চিত করা, এই সবটাই আমাদের লক্ষ্য। আমি নাজমুল আলম প্রধানের কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে আপনি কি মনে করেন যে বাংলাদেশে, মনে করেন না যে একটা তৃতীয় রাজনৈতিক শক্তি আসলে থাকা দরকার? আমরা এতকাল তৃতীয় শক্তি বলতে তৃতীয় রাজনৈতিক শক্তি না, তৃতীয় শক্তির কথা বলতাম, এবং তৃতীয় শক্তি বলতে আমরা ইতিপূর্বে দেখেছি 2-2বার সামরিক শাসন হয়েছে, কিন্তু রাজনৈতিক শক্তি হিসাবে তৃতীয় রাজনীতি, কারণ বাম মোর্চাদেরকে মাঝে দেখেছি কিন্তু তারা সাস্টেইন করতে পারে নাই। ডক্টর কামাল হোসেন বি চৌধুরীরাও একসময় উদ্যোগ নিয়েছিলেন, সেটা খুব সাস্টেইন করে নাই। ফলে করুক আর না করুক, এটা তৃতীয় শক্তির প্রয়োজনীয়তা আপনি রাজনীতিতে স্থিতিশীলতার জন্য ফিল করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা বিষয় হচ্ছে রাজনীতিতে একটা জোট, একটা অ্যালায়েন্স, একটা শক্তি সবসময় গণতন্ত্রের জন্য আশীর্বাদী হয়, কখনো অভিশাপ হয় না গণতন্ত্রের জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই জায়গায় বাংলাদেশে আমি যদি ইতিহাসটা ক্রনোলজিগুলি বলি, ধরুন জিয়ার আমলে প্রথম দেশ স্বাধীনের পরে আমরা যার সাথে একটা রাজনীতি করেছি, তাই না, সেটার ভুল ঠিক ব্যাখ্যা আছে, আমি সে আলোচনা যাচ্ছি না। আমরা ক্ষমতা ছিলাম, ক্ষমতাতে বেরিয়ে আলাদা দল করছি, মালিক বেরিয়ে আমরা একই সঙ্গে রাজনীতি করছি আওয়ামী লীগের বিরুদ্ধে। জিয়া ক্ষমতা আসার পরে একটা পিপিআর রাজনৈতিক দলবিধি করলাম, এবং সেই সময় মনে আছে আমরা জেলে, অধিকাংশ আমি জেলে, কবে মুক্তি পাবো এই আকাঙ্ক্ষা করছি। মার্শাল আইনে আমাদেরকে সাজা দেওয়ার পায়, তারা অনেককে সাজাপ্রাপ্ত হয়ে গেছে। সেই সময় 18টা দলের রাজনৈতিক অ্যালায়েন্স হলো, ন্যাশনাল অ্যালায়েন্স, আতাউর রহমানকে নিয়ে, আওয়ামী লীগ সহ ন্যাশনাল অ্যালায়েন্স। কারণ জিয়াউর রহমান পিপিআর অধীনে একটা ভোট করবে, ইনারা ভোট করবেন না, এবং সেক্ষেত্রে রাজনৈতিক দর কষাকষি যে আমরা অ্যালায়েন্স করলে আমাদেরকে রাজনীতি মুক্তি দিতে হবে, মামলা প্রত্যাহার করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়। জিয়াউর রহমান বঙ্গভবনে ইফতার পার্টি দিলেন, আমাদের রব জলিল তখন জেলে। ইফতার পার্টি দিলে ইফতার পার্টিতে বাইরে এসে আওয়ামী লীগের মাত্র দল যে বলল, বাকি দল তো ওইখানটায় ঘোষণা দিলে নির্বাচনে যাবে, আর বাকি দলগুলি বাইরে এসে, আওয়ামী লীগ বাইরে এসে বললো যে না,
আমরা নির্বাচনে যাব কিনা, আমরা আমাদের রাজনীতি মুক্তি হয় না, দাবি আদায় হয় না, কালকে হরতাল ঢাকা মহানগরে, এরপর সিদ্ধান্ত পরে তারাও নির্বাচনে গেছে। আমি বলতে চাচ্ছি যে টার্গেটটা যদি নির্বাচন হয় তাহলে এখানটায় কোনো তৃতীয় শক্তি গড়ে উঠবে না। টার্গেটটা যদি সত্যি সত্যি ডিসাইড করে ওনারা যে টার্গেট হচ্ছে এখানটা আমি একটা জনগণের শক্তির একটা মোর্চা চাই, এটা ভালো রাজনীতি, যেগুলো বললেন উনি রাজনীতির জন্য, তাহলে এটা আজকে কেন, ভোটকে লক্ষ্য করে কেন? এটা রাজনীতি ধারাবাহিকভাবে এটা হওয়া উচিত। এই গভর্নমেন্ট তো আজকেই বসে নাই, ভোটকে লক্ষ্য করলে সমস্যা কি? সমস্যা এটাই। তাহলে মূল হচ্ছে ক্ষমতাটা, মূল জনগণের শক্তি বা জনগণের গণতন্ত্রকে ইনশিওর করার জন্য। এখন তো ভোটের আগে পার্টি করে আমি বলতে চাচ্ছি যে এখানটা ইমানটা পাতলা হচ্ছে কিরকম, যে যদি কিছু ক্ষমতার ভাগটাক পাই, ক্ষমতার ভাগটাক পাওয়ার জন্য জোট করে দেয় না, এই জোট আগাবে না, এই কোনো শক্তি ভিতর তৈরি করবে না। যদি ভাগের অভিজ্ঞতা কিন্তু ওনাদের একটু বেশি, যদি ওনারা ভাগের মধ্যে অলরেডি আছেন, যদি সত্যি সত্যি যদি আমি জনগণের পক্ষে কথা বলতে চাই তাহলে এর ধারাবাহিক এটা পাস্ট লাগবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানটা ওনাদের দলের এবং আরো যে দলগুলি গিয়েছেন বি চৌধুরী সাহেব সহ, এদের পাস্ট রাজনৈতিক কার্যক্রম ধারাবাহিকতা নাই, কিচ্ছু নাই। শূন্যের উপর দাঁড়ায় ওনারা একটা অ্যালায়েন্স দর কষাকষি করতে যাচ্ছেন। এই দর কষাকষি বাংলাদেশে ভিন্ন কোনো রাজনৈতিক শক্তিবিদ গড়ে উঠবে না। যদি তাদের শক্তি না থাকে, আপনি এতদিন মাহমুদুর রহমান মান্নাকে জেলে রেখে দিলেন কেন? বিভিন্ন জনকে বসতে দিলেন না কেন? রব সাহেবের বাড়িতে পার্টি করতে দিলেন না? শুনে, এটাও তো গভর্নমেন্টের পলিসি। আমি যদি বলি পুলিশ যাওয়ার কারণে এটা বাধার পাইছে, পুলিশ যাওয়ার কারণে বাধার পাইছে, আজকে আওয়ামী লীগের সেক্রেটারি, পাওয়ার সেক্রেটারি বলতেছে যে ফাইন, এটা তৃতীয় শক্তি গড়ে উঠতেছে। পুলিশ না গেলে তো কেউ খবরই নিত না। পুলিশ যাওয়ার কারণে পেপার, পত্রিকা, টিভিতে খবর হয়েছে, এই কারণে একটু শক্তি হিসাবে ভাব হচ্ছে। নাকি যদি না হতো তাইলে এটাকে এক্সুবারেট করার জন্য পুলিশ দিছে, নাকি পুলিশ বাধা দিতে গেছে, কি জন্য? কয়দিন পরে ওটা হিসাব হবে, এখনই হবে না। কিন্তু আমি মধ্যে আমি একটু কথা, নির্বাচনের আগে, নির্বাচনের এখনো কিন্তু 1.5 বছর বাকি আছে। 1.5 বছর আগে রাজনৈতিক কারণে একটা জোট গড়ে উঠতে পারে না, এই কথাটা ঠিক না। সরকার হয়তো নির্বাচনটাকে 2 বছর আগে থেকে মাঠে অন্য কোনো ইস্যু যাতে না আনতে পারে কেউ, সেই জন্য নির্বাচনটাকেই ইস্যু হিসাবে মাঠের মধ্যে নিয়ে গিয়েছে, সেই জন্য নির্বাচন মনে হচ্ছে। কিন্তু এটা হইতে পারে না। যেমন আপনি দেখেন, যুক্তফ্রন্টের কথা যদি ধরেন, যেই যুক্তফ্রন্ট পাকিস্তানের মৌলিক রাজনীতিকেই পরিবর্তন করতে চেয়েছে, সেই যুক্তফ্রন্ট কিন্তু গড়ে উঠছে নির্বাচনের সামান্য কিছুদিন, শিডিউল ঘোষণার বলতে গেলে সামান্য কিছুদিন আগে। আর সেই জায়গায় আমরা 1.5 বছর আগে একটা জোট করতে যাচ্ছি, যেটা বলা হয়েছে যে এইখানে এই দলগুলোর রাজনৈতিক ক্রিয়াকর্মের কোনো ধারাবাহিকতা নাই। এটা অত্যন্ত আমার মনে হয় যে উনি সচেতনভাবে বলেন নাই। কারণ 1982 সালে জেএসডির 18 দফা কর্মসূচি ঘোষণা করার পর, যেখানে উপজেলা ব্যবস্থার কথা, যেখানে সেই পার্লামেন্টে শ্রম, কর্ম, পেশার প্রতিনিধিত্বের কথা, প্রশাসনের এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে, যেটাকে পরবর্তীকালে আরো সুনির্দিষ্ট করে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি, প্রাদেশিক ব্যবস্থার কথা বলেছি, এবং এই কর্মসূচির ভিত্তিতে যা যা করা দরকার, একেবারে সেমিনার, সিম্পোজিয়াম, মাঠে মিছিল, মিটিং, র্যালি, এগুলা কিন্তু আমরা করে যাচ্ছি। অতএব ধারাবাহিকতা আমাদের নেই, এই কথাটা বলা যাবে না। মঞ্জুরুল ইসলামের কাছে, আপনি যে জোটের রাজনীতি, বাংলাদেশের যে অভিজ্ঞতা এবং নতুন যে সম্ভাবনা, সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? ধন্যবাদ আপনাকেও। আমি একেবারে এক কথায় যদি বলি, আমার কাছে আমার এই সাংবাদিকতার অভিজ্ঞতা এবং নাগরিক জীবনের অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের রাজনীতি, আমি জোটের রাজনীতিকে ভোটের রাজনীতি হিসেবে দেখি। বাংলাদেশে জোট ভোট ছাড়া দীর্ঘ সময় চলেছে। এর একমাত্র ব্যতিক্রম হচ্ছে 90-এর স্বৈর শাসন বিরোধী আন্দোলন। এছাড়া কিন্তু আমরা জোটের মেয়াদ, লক্ষ্য এবং স্থায়িত্ব বেশি দিন চলতে দেখিনি। এবং জোটের আলোচনা গণমাধ্যমে, আজকে যেহেতু ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক প্রচারে ব্যাপক আলোচনা হয়, এছাড়া আমরা যখন প্রিন্ট মিডিয়ায় কাজ করতাম সেই সময় কিন্তু আমরা জোট বলতে নাগরিকরা মনে রাখে, যখন ভোট কাছে আসে জোটের গুরুত্ব বাড়ে, জোটের কথাবার্তাও বাড়ে। ফলে এইটা একটা ব্যাখ্যা। আরেকটা হচ্ছে যে, যেমন বললাম, আবার ব্যতিক্রম হচ্ছে যখন স্বৈর শাসনের বিরুদ্ধে মানুষ যখন এক পর্যায়ে আর দেয়ালে পিঠ থেকে যায়, মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোরও দেয়ালে পিঠ থেকে যায়, তখন তারা দলীয় আদর্শের অনেক কিছুতে
ছাটকাট করে এক ধরনের ছাড় দিয়ে জোটের দিকে আগায়। এটা আমরা 9 দলীয় জোটের কথা মনে আছে, 11 দলীয় জোটের কথা মনে আছে অতীতের। এটা হচ্ছে অতীত। বর্তমানের কথা বলি যে আজকে আমার ব্যক্তিগত বিশ্লেষণে আমি কিন্তু ব্যক্তিগতভাবে রাজনৈতিক নেতাদের বক্তব্য থেকে বিষয়টিকে মনে হচ্ছে যেন ইতিবাচকভাবেই দেখার মতো করেই আমরা উপস্থাপিত হতে দেখছি। দুটি বিষয়, একটি হলো যেটা রতন ভাই বললেন যে 13ই জুলাই একটি উদ্যোগ তারা নিয়েছিলেন, প্রধান ভাই বললেন, সেই উদ্যোগটিকে সরকারি বা সরকারের প্রশাসনের একটি ব্যাহত করবার প্রক্রিয়া আমরা লক্ষ্য করেছি। বিশ্লেষণ এটাও আছে ব্যাহত করবার ফলে এই প্রক্রিয়াটির যে প্রচারণা পেয়েছে, না করলে হয়তো অতটা পেত কিনা সন্দেহ। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু 2রা আগস্টের যে বৈঠকটি, এইটি অন্তত প্রথম ধাপে এক ধরনের সাফল্য দেখিয়েছে, যেন অ্যাটলিস্ট শান্তিপূর্ণভাবে একটি জোট বিষয়ক আলোচনা সম্পন্ন হয়েছে। দ্বিতীয় হচ্ছে আমরা জনগণ এবং সুধী সমাজে তৃতীয় রাজনৈতিক শক্তির যে আলোচনা করছি, দুটি বড় রাজনৈতিক ধারার বাইরে গিয়ে এই দুটি বড় রাজনৈতিক ধারাকে যারা প্রতিনিধিত্ব করে, দুটি দলের সাধারণ সম্পাদক মহাসচিব কিন্তু এই তৃতীয় জোটের পক্ষে যে বক্তব্য দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে ইতিবাচক বক্তব্য। এটিও রাজনীতির জন্য একটি ইতিবাচক দিক। এখন আলোচনা হচ্ছে যে আমি বর্তমান ধারার বাইরে গিয়ে নতুন কিছু পাবো, নাগরিক হিসাবে আমাকে এই নতুন জিনিস কি দেবে, এই প্রশ্ন তো আমার মনে, বাংলাদেশের নাগরিকদের মনে, এবং সেই প্রশ্ন নিয়েই আমার ধারণা আপনি এই আলোচনাটি করছেন। সেই ক্ষেত্রে বৃক্ষতর নাম কি ফলে পরিচয়, আমরা অতীত টানি মাঝে মধ্যে এই কারণে যারা জোটবদ্ধ হতে এসছেন তারা আমাদেরকে যে সমস্ত চমৎকার শব্দাবলী দিয়ে লক্ষ্য স্থির করার কথা বলেছেন, যে গণতন্ত্রের উন্নয়ন চাই, মৌলিক মানবাধিকার চাই, রাজনৈতিক অধিকার চাই, দুঃশাসন থেকে মুক্তি চাই এবং একটি নির্বাচনের জন্য সুন্দর পরিবেশ চাই। যারা ঐক্যবদ্ধ হয়েছেন তাদের অতীত অভিজ্ঞতা আমাদেরকে এই রকম লক্ষ্য অর্জনের জন্য কতটা সাহস যোগাবে, কতটা সফল করবে, এই প্রশ্নগুলো কিন্তু নাগরিকদের মনে আছে। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে সরকারের অব্যবস্থাপনা, যেটা অলরেডি বলেছেন উনি, হয়তো রাজনৈতিক মন্তব্যের কারণে আমারও সাংবাদিক হিসেবে প্রশ্ন এসছে, এই অব্যবস্থাপনার বিষয়ে কিন্তু কখনো কখনো গণমাধ্যম আলোচনা করেছে। আমরাও কিন্তু চাচ্ছিলাম যে একটি রাজনৈতিক শক্তি অন্তত এই বিষয়গুলো নিয়ে আন্দোলন, কিছু কিছু অনিয়ম, সরকারের অনেক ভালো কর্মসূচি আছে, উন্নয়নের কর্মসূচি, কিন্তু কিছু কিছু ক্ষত, অনিয়ম, অব্যবস্থাপনা একটি রাজনৈতিক শক্তি যখন ঐক্যবদ্ধ হয়ে সামনে নিয়ে আসে, জনগণ তাতে সমর্থন দেয়, রাজনৈতিক শক্তি হিসেবে সরকার সেটাকে সংশোধন করে সামনে এগিয়ে যায়। আমরা গত 8.5 বছরে কিন্তু একটি রাজনৈতিক দলের একটি কর্মসূচি দেখিনি যেটা জনগণের কল্যাণে এসে সরকারকে সক্রিয় হতে, সংশোধন হতে সহায়তা করে। কিন্তু আমরা দেখলাম কখন, কিন্তু সেরকম কিছু করতে গেলে তো সরকার পিটিয়েছে, সরকার মাঠে নামতে যায়নি। এইটা তো শুনেন রাহুলদা, বাংলাদেশের আমার দুই পাশে যারা রাজনীতি করেন ভীষণ কঠিন সময় তারা ছাত্র রাজনীতি করেছেন, স্বৈর শাসনের বিরুদ্ধে ছাত্র রাজনীতি করেছেন, গণতান্ত্রিক স্বৈরাচারের বিরুদ্ধেও তারা ছাত্র রাজনীতি করেছেন। দুজনই জেলের অভিজ্ঞতা, অনেকে যারা রাজনীতি করেন তাদের বয়সের চেয়ে অনেক বেশি। ফলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য লাল কার্পেট মাখানো রাজপথ ছিল না কোনোদিন। সেটা একেবারে স্বাধীনতার আগের কথা বলেন, স্বাধীনতার পরের কথা বলেন, ওনারা যখন দুজনই জাসদের সাথে সম্পৃক্ত ছিল, বঙ্গবন্ধুর শাসন আমল, তখনও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, ওনাদের রাজনীতিতে সহিংসতা ছিল, তারা কি একেবারে খালি মাঠে গোল দিয়েছেন? সেখানেও তো প্রতিরোধ ছিল প্রশাসনের পক্ষ থেকে। তারপরে সামরিক শাসন, আধার সামরিক শাসন, সেটা বাদই দিলাম। এখন আমি একেবারে শেষ করব এই পর্বে এইটুকু বলে, এই জোটের কাছ থেকে আমাদের নাগরিকদের প্রশ্ন, জোটের লক্ষ্যটা কি, মূল লক্ষ্যটা কি, এটা আমাদের জানা দরকার। লক্ষ্যটা কি ভোট করে আমি ক্ষমতার ভাগাভাগি করা, নাকি সত্যিকার অর্থে আমরা যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা তৃতীয় রাজনৈতিক শক্তির একটি উত্থান, সেই উত্থানের পথে এগিয়ে যাওয়া? লক্ষ্যটা আমাদের পরিষ্কার জানা দরকার। লক্ষ্যের পাশাপাশি আমাদের কর্মসূচি কি, এই জোটের কি কর্মসূচিতে এই লক্ষ্য বাস্তবায়ন করবেন? এটা কি কেবলমাত্র পুস্তিকা পড়ে ওনাদের কর্মীদের মধ্যে বিতরণের জন্য, না আমরা সেই কর্মসূচিকে বাস্তবে দেখতে পারবো? কর্মসূচি বাস্তবায়নের পদ্ধতি কি, এটাও জানা দরকার। এটা কি আবারও সশস্ত্র বিপ্লব, আবারও সহিংসতা, মানুষ পুড়িয়ে ট্রাকে আগুন জ্বালিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বন্ধ করে, নাকি গণতান্ত্রিক আন্দোলনের পথে? ঐক্যের ভিত্তিতে কতটা মজবুত? আমি শেষ বাক্য করবো এইটুকু, ঐক্যের ভিত্তিটা, কারণ আজকে মাহমুদুর রহমান মান্না যিনি সমন্বয়ক, তিনি বলেছেন ডক্টর কামাল হোসেন বি চৌধুরী যেই ঐক্যের প্রক্রিয়া শুরু করেছিলেন তার ধারাবাহিকতাই এটি, সেটি তো আমরা ব্যর্থ হতে দেখেছি, তাহলে কি এটিও ব্যর্থ হতে দেখবো?
আমরা একটা আর বিরতি শেষ নিয়ে আসি। শেষ লাইনটি বলি যে ঐক্যের সময়কালেরও একটি ধারণা চাই। তার মানে কি এই ঐক্যটা আমরা 3 মাসের জন্য দেখব, 6 মাসের জন্য দেখব, নির্বাচন পর্যন্ত দেখব, নাকি যে এই আদর্শগুলো আমরা তা ফিরছি একটু পরে। বাস্তবায়ন প্রিয় করতে দর্শক, দেখব? থাকুন আমাদের সঙ্গে, বিরতির পর আসছি। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে রাজনীতির নয়া মেরুকরণ নিয়ে আলোচনা করছিলাম। তবে শুরুতে আগে দেখে নিতে চাই চ্যানেল 24 এর সর্বশেষ সংবাদ শিরোনাম। রাজনীতিতে ফের আলোচনায় তৃতীয় শক্তি, ইতিবাচক মেরুকরণ বলছে আওয়ামী লীগ। গণতন্ত্র রক্ষায় যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে বিএনপি। ষোড়শ সংশোধনী নিয়ে পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণ লজ্জার, মন্তব্য রাজনৈতিক দলের। দায় নিতে হবে রাজনীতিবিদদেরই, বলছেন বিশেষজ্ঞরা। 57 ধারার অপপ্রয়োগ বন্ধেই মামলার আগে নিতে হবে পরামর্শ, বলছেন আইজিপি। অবস্থান পরিষ্কার করেনি পুলিশ, বলছেন বিশ্লেষকরা। এবং ফ্লাইট বিড়ম্বনায় এখনও সৌদি আরব যেতে পারেননি 6000 হজ যাত্রী। দায়ী এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। পটুয়াখালীতে মেয়ে সহ বাবা মাকে কুপিয়ে হত্যায় মামলা হলেও গ্রেপ্তার নেই। নারায়ণগঞ্জে ট্রাকে কিশোরী ধর্ষণে চালক ও হেলপার রিমান্ডে। একটু দেখে দিতে চাই, কয়েকটা অনলাইনে নিউজ আছে। যেমন আমাদের শুরুতে চ্যানেল 24 অনলাইনে শিরোনাম দেখতে পাচ্ছি, ইউনুসকে বাঁচাতে বাংলাদেশকে হুমকি দিয়েছিলেন হিলারি। প্রথম আলোতে শিরোনাম দেখতে পাচ্ছি, শেখ হাসিনা যা বলেন এরশাদ তাই বলেন। সভ্য দেশ হলে রায়ের পর সরকার পদত্যাগ। ফখরুল, দেশে এখন ক্ষমতার তুফান চলছে এরশাদ বলেছেন। এরশাদ খবরের কাগজ পড়েছেন বোঝা যাচ্ছে। সমকালী শিরোনাম, জলজট আর যানজটে নাকাল নগরবাসী। গর্ভপাতে রাজি না হয় তরুণীকে ধর্ষণ, গণধর্ষণ। বিডি নিউজ 24.com এর শিরোনাম দেখতে পাচ্ছি, আইনমন্ত্রী অসুস্থ, বৈঠক হয়নি প্রধান বিচারপতির সঙ্গে। বিবিসির একটা শিরোনাম দেখতে পাচ্ছি, ট্রাম্প প্রেসড মেক্সিকো টু স্টপ ওয়াল টক, হোয়াইট হাউস রো উইথ রিপোর্টার ওভার স্ট্যাচু অফ লিবার্টি। এই মোটামুটি শিরোনাম। তবে ইসের আলোচনাটা একটা ভালো আলোচনা, সেটা হচ্ছে ষোড়শ সংশোধনের রায়ের পর যে ফুল ভার্ডিক্টটা প্রকাশিত যেটা, এবং এটা নিয়ে তো ব্যাপক আলোচনা হচ্ছে। এটা নিয়ে যদি কেউ কোনো কমেন্টস করতে চান, তারপর আমরা আলোচনা ফেরত আসলাম, অথবা সরাসরি যে প্রসঙ্গে ছিলাম সেটা নিয়ে কথা বলতে পারেন। আমি প্রথমত যে কথাগুলো আসছিল বাই রোটেশন, যেহেতু আমার উপরেই আসে, এখানে প্রশ্ন উঠেছে যে এই ধরনের জোট হওয়াটা ভালো, তবে জোটের লক্ষ্য উদ্দেশ্যটা কি, ভিত্তিটা কত শক্তিশালী, শুধু কি নির্বাচনের জন্য জোট, নাকি একটা রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে জোট? এই ধরনের বিভিন্ন প্রশ্ন এখানে এসেছে। এখন জোট কিন্তু অনেকগুলা দলের সমন্বয়। এটা আলাপ আলোচনা কর্মসূচি সবকিছু চূড়ান্ত হওয়ার আগে এই ব্যাপারে সামগ্রিক মন্তব্য আমি করতে পারবো না। কিন্তু আমরা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পক্ষ থেকে কিভাবে কি জন্য মুভ করছি সেটাই আমাকে এখন পর্যন্ত বলতে হবে, যেহেতু এটার উদ্যোগে আমরা একটু বেশি বেশি ভূমিকা রাখছি। আমরা চাই এই প্রচলিত রাজনীতি, যেটা আসলে ব্রিটিশ কলোনিয়াল রাজনীতির, পাকিস্তানি কলোনীয় রাজনীতির একটা ধারাবাহিকতা। দিস পলিটিক্স ইজ অ্যাবসলিউটলি দ্য রেমন্যান্টস অফ দি পলিটিক্স ডান বাই দ্য ব্রিটিশার্স অ্যান্ড দ্য পাকিস্তানিজ। এইটা দিয়ে স্বাধীন বাংলাদেশ পরিপূর্ণভাবে চলতে পারে না। যে আইন কানুন বিধি বিধান দিয়ে দেশ পরিচালিত হচ্ছে তার অধিকাংশই হচ্ছে সেই কলোনিয়াল আমলের। এই জিনিসগুলোকে পরিবর্তন করতে হবে। এটা বিচার বিভাগ থেকে বারবার এই প্রশ্নগুলি উঠেছে। প্রধান বিচারপতি যারা ছিলেন তারা বিভিন্ন সময়ে বলেছেন, এমনকি যাকে প্রো আওয়ামী লীগ বলা হয় সেটা হলো জাস্টিস খায়রুল হক, ইনিও বলেছেন এই স্বাধীন বাংলাদেশে এখনো 1200 উপনিবেশিক আইন বিদ্যমান, যার ফলে এখানে সুষ্ঠু বিচার প্রক্রিয়া ব্যাহত হয়। বর্তমান চিফ জাস্টিস বলেছেন যে এইখানে যে তদন্তের জন্য যে আইন থাকা দরকার, এই আইনটা আসলে তদন্তের উপযোগী না। এইভাবে বিভিন্ন বিষয়ে কথাগুলো আসছে। তো রাজনীতির অবস্থাটা যে কত দুঃসহ অবস্থায় পরিণত হয়েছে এটা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। আইন কানুন যেগুলো আছে এগুলো আসলে বলতে গেলে 1935 সালে আপনার কথা তো এই চিফ জাস্টিস মানে বিচার বিভাগ বলে দিয়েছে যে রাজনীতি এখন আর মুক্ত নয়, এটি এখন বাণিজ্যে পরিণত হয়েছে। পূর্বপুরুষেরা গণতান্ত্রিক রাষ্ট্র চেয়েছিলেন, ক্ষমতা দৈত্য জন্ম দিতে চাননি, মেধা নয় ক্ষমতার মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের প্রবণতা দেখা যাচ্ছে। হ্যাঁ,
না, একটা ভালো কথা যদি আমার শত্রুও বলে তাইলেই যে কথাটা খারাপ হয়ে যাবে এটা আমি মনে না, আমি খারাপ বলছি না, আমি বলবো করি যে না। রায় বলা হয়েছে। আমি মনে করি যে যথার্থভাবে এই কথাগুলো বলা হয়েছে। আমরা বাস্তব অভিজ্ঞতা দিয়েও দেখছি এই জিনিসগুলো এখানে বিরাজ করে। এই অবস্থা থেকে দেশের আইন কানুন, বিচার ব্যবস্থা, রাজনীতি, কিন্তু তারপরে আপনার আলোচনা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে প্রশ্নগুলো মঞ্জুরুল ইসলাম তুলেছেন তার মানে হচ্ছে এটা এখনো প্রাথমিক পর্যায়ে, আপনারা সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না এটার আসলে শেষ পর্যন্ত কি ফর্ম দাঁড়াবে, কত সময়ের জন্য ঐক্য হবে নাকি? না, তবে একটা কথা বলতে পারি, প্রাথমিকভাবে যেটুকু আলাপ হয়েছে এটা কোনো আসন ভাগাভাগির ঐক্য নয়। এটা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের একটা ঐক্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য একটা ঐক্য। তাহলে কি আপনি সরকার বিরোধী আন্দোলন করবেন যদি প্রয়োজন পড়ে? প্রয়োজন পড়ে আমরা অবশ্যই করব। আমরা প্রথম অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের বক্তব্যটা আমরা তুলে ধরব। সেক্ষেত্রে যদি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করতে হয় সেটা করবেন কিনা? বিএনপির সাথে যুগপথের এখন কোনো প্রশ্ন আসেনি। তার কারণ হলো এই জিনিসগুলা এখন পর্যন্ত বিএনপি কমিট করে নাই যে আমরা ক্ষমতায় গেলে এই জিনিসগুলো করব। জনগণের কাছে যদি বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ হয় যে এই সংস্কারগুলো আমরা অবশ্যই করব, পুরনো আমাদের যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে এগুলাকে আমরা আর পুনরাবৃত্তি হতে দেব না, তাইলে যুগপথ বা পাশাপাশি এক ধরনের হতে পারে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু বিএনপি এটা করে নাই, অতএব এই প্রসঙ্গটা এখানে টেনে কোনো লাভ নেই। তারপরে আরেকটি প্রসঙ্গ এখানে জড়িত আছে, সেইটা হচ্ছে জামাত প্রসঙ্গ। তারা কোন অবস্থান থেকে কথাটা বলবে, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি সংক্ষেপে 2 লাইনে যদি বলতে চাই, আমরা ঐক্যটাকে একটা আদর্শিক ভিত্তির উপরে দাঁড় করাইতে চাই, সুনির্দিষ্ট রাজনীতির উপরে দাঁড় করাতে চাই, এইটা সিট ভাগাভাগির জায়গার মধ্যে দাঁড় করাতে চাই না। নাজমুল আলম প্রধান, নাজমুল হক প্রধান। আমি আসলে একটা বিষয় বলতে যাচ্ছি এই জায়গায়, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিটাকে 2টা ভাগে ভাগ করা যায় ক্রসলি। এক পোস্ট 75, এটা প্রি 75। 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে একটা রাজনৈতিক দলের জন্ম হয়েছে ক্ষমতার থেকে, ক্ষমতার উৎসাহ অনুপ্রেরণায়, তাকে কেন্দ্র করে একটা রাজনীতি। আরেকটা হচ্ছে ধারাবাহিকভাবে পাকিস্তান আমল থেকে রাজনীতি ধারাবাহিকতা একটা দল গড়ে উঠছে, মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ। আমরা ক্ষমতার তার বেরিয়ে আলাদা দল করছিলাম, ট্রেডিশনাল আরও রাজনৈতিক দল আছে। 75 বেস্ট করে পোস্ট 75 যে দলগুলি গড়ে উঠছে, সেই দলগুলির ডেফিনেটলি ক্ষমতা দখল ছিল, দল গঠন ছিল, এবং একটা পাকিস্তানপন্থী রাজনীতিকে আঁকড়ে ধরার নীতি আদর্শ ছিল তাদের মধ্যে। যার কারণে আজকে বাইরে পাবলিকলি আসছে পাকিস্তানি ধারা, মুক্তিযুদ্ধের ধারা। আমরা জানি কখন কোন সময়ে 15ই আগস্ট খালেদা জিয়া জন্মদিন পালন করা শুরু হলো, আমরা জানি এটা আগে হতো না। এই যে 2টা ধারা কত বছর বছর পালন করেন করে নাই, এটা ভালো ভালো লক্ষণ, কিন্তু কবে থেকে শুরু হয়েছে সেটা আমরা জানি। আপনার বাংলাদেশে আজকে যারা নতুন জোট দল গঠন করা যারা চিন্তা করতেছে, তাই না, তারা এই রাজনীতি কিভাবে ব্যাখ্যা করবে, এটা প্রাইম কোশ্চেন। আমি কি বলবো, পৃথিবীতে হ্যাঁ অনেক জেনারেল রাজনীতি আছে, ওই রাজনীতি ব্যাখ্যা না করলে জোট করতে পারবেন না, পারবে না। এই কারণে পারবে না, ওই ঘুরে আবর্তে হয় বিএনপি অথবা আওয়ামী লীগের খপ্পরে পড়তে হবে। যেমন মালিক ভাই ওনার বক্তব্য শুরু করলেন, 153টার আনইলেক্টেড মানে নির্বাচনবিহীন এমপি হয় নাই পৃথিবীতে। উনি কি মনে করছেন 15 ফেব্রুয়ারি নির্বাচন কেন হয়েছিল এবং কেন টিকে নাই? আজকে যেহেতু টিকে গেছে, এটা আলোচনায় বারবার আসতেছে, কেন 153টা টিকলো বা গভর্নমেন্টটা কেন 3-4 বছর ধরে আছে। কিন্তু আমরা তো এটাও তো জানি যে এখানটায় নির্বাচন হয়েছিল একটা দলকে বাদ দিয়ে 15 ফেব্রুয়ারি নির্বাচন, সেটা টিকতে পারে নাই। বাংলাদেশের নির্বাচন বর্জনের ইতিহাস নতুন না, অনেক দল 70 সালে নির্বাচন মৌলানা ভাসানী বর্জন করছে, আপনার জিয়ার আমলে নির্বাচন জিয়াউর রহমান সবাইকে নিয়ে টিয়ে করছে, এরশাদ আমলে 86-এ 88-এ বর্জন হয়েছে, তাই না? এই ঘটনাগুলি ঘটে যাওয়ার পরে এখানটায় ফলে এই প্রশ্নটা অবান্তর যে নির্বাচন আসে নাই, কেমন নির্বাচনটা হইল? নির্বাচনের এই প্রক্রিয়া এটা হবেই। এটা 2 বছর 111 হয়েছিল, 2 বছর ভোটার তালিকা ঠিকঠাক করে। আপনারা জানেন যে এখানটা কেউ বলছে না তো এই কথাটা, যে 111 যে ভোটার তালিকাটা হলো, কত ফলস ভোটার বাদ গেছিল সেখানটায় সারা দেশে? 1,22,00,000। 1,22,00,000। এই 1,22,00,000 ভোটার কারা করেছিল এটা কি কেউ বলেন? তাহলে আজকে যখন আপনি একটা ভালো জোট করবেন 2টা জোটের বিপক্ষে, তখন আপনার তো 153 বললে চলবে না, আপনাকে বলতে হবে এই জোটগুলি, আপনাকে বলতে হবে। আজকে বিচার বিভাগ অনেক বড় কথা বলতেছে, আজকে বলতে হবে ওনারা কেন যেই কিলিংটা
রিপিল করলো, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডটা রিপিল করলো, সুপ্রিম কোর্ট বললো যে হ্যাঁ এটা বিচার হবে, আমাকে মারলে বিচার হবে না, আপনাকে মারলে বিচার হবে, এটা হইতে পারে না, দুই আইন থাকতে পারে না, অত বিচার হবে। সেই সুপ্রিম কোর্টে, তাই না, একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে বলছে না এটা বিচার করে আমরা বিব্রত হয়ে যাচ্ছি, বিচার করা যাবে না, বিচারকই নিয়োগ দিল না। আপনার সেই দেশে, আপনার এখানটায় বললে তো হবে না, সেই দেশে প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটার পরে জর্জ নাটক হয়ে যায়। সেই দেশে একযোগে সারা দেশে বোমা হামলা হওয়ার পর এটা মিডিয়ার সৃষ্টি। তাহলে আজকে রাজনীতিকে আমি যদি এই যে গুণগত পার্থক্য এগুলোকে যদি পাবলিকের চোখে যদি না তুলে ধরি, তাহলে আমি কি জোট করব, কি রাজনীতি করব, আমি কি রাজনীতি করব? আজকে যারা জোট করেছেন, যারা জোট করতে চাচ্ছেন, আমি উইথ ডিউ রেসপেক্ট, হি ওয়াজ প্রেসিডেন্ট, উনি রাস্তায় বসে কোরআন শরীফ নিয়ে বসে পড়ছিলেন রাস্তায়। আমি ওনার ছেলে সহ একটা টক শোতে বলছিলাম, ওনার কোনো খেপে গেল ওনার ছেলে, উনার মতো লোক বি চৌধুরীর যার ব্যাকগ্রাউন্ড আছে না, উনি কোরআন শরীফ নিয়ে রাস্তায় বসবেন কি জন্য? উনি প্রয়োজনের রাস্তায় উনি আমরণ অনশন করবেন, শুয়ে পড়বেন, যা ইচ্ছে তাই করবেন, কিন্তু কোরআন শরীফ নিয়ে রাস্তায় বসবেন কি জন্য? আমি বলতে চাচ্ছি এই যে লোকগুলি একত্র হয়েছে, এদের আদর্শিক কারোর সঙ্গে কারোর কোনো সম্পর্ক নাই। যেহেতু সম্পর্ক নাই, সেই কারণে সত্যিকার অর্থেই কোনো মৌলিক নীতিমালা সন্নিবেশিত করে উনি যেটা বলতেছেন এগুলি করে একটা জোট তৈরি করা ইট ইজ ইম্পসিবল। তারপরও যদি হয়ে যায় তাহলে আমি অবশ্যই ভালো প্রত্যাশা করি, জনগণ প্রত্যাশা করে, আমিও প্রত্যাশা করি, হইতেই পারে হোক, কিন্তু এটা হবে না। আমি এখানটায় বলতে চাচ্ছি খুব পরিষ্কার কথা যে বাংলাদেশে তৃতীয় ধারা না, বাংলাদেশে দুটা ধারা ডিটারমাইন্ড, দুটো ধারা। সরকারের সময় যে সমস্ত গুম খুন এর অভিযোগ রয়েছে, যে সমস্ত সামাজিক পলিটিসাইজদের সব অ্যাডমিনিস্ট্রেশনের যে অভিযোগ রয়েছে, এই বিষয়গুলোকে কেন্দ্র করে নির্বাচনকে সামনে রেখে তো জোট হতে পারে আপনার না, সেটা হইতে পারে। তাহলে সেটা একটা রাজনৈতিক অ্যালায়েন্স। সেই রাজনৈতিক অ্যালায়েন্সও আপনাকে ডিফাইন করতে হবে যে আপনি কোন পক্ষে খেলবেন, আপনাকে পরিষ্কার হতে হবে যে আপনি কোন পক্ষে খেলবেন। আপনি 75 পরবর্তী পক্ষে খেলবেন, সেই সরলীকরণ রাজনীতি করবেন যে আমার পক্ষে না আসলে ওটা বিএনপির পক্ষে বা বিএনপির পক্ষে না, সরলীকরণ এটা হয়ে আছে। আপনি তো ডিটারমাইন করতে পারছেন না যে আপনি কোনটা ইস্যুকে পিন পয়েন্ট করবেন। আপনি অতীতটাকে বাদ দিয়ে আপনি প্রেজেন্টটা নিয়ে কি করবেন? আপনি অতীতটার সঙ্গে বর্তমানটা মিলাই তো ভবিষ্যৎ। না না, একটু আপনার সুবিধা হবে বলতে আমি একটু মধ্যখানে বলে দিই। আপনি বোধহয় একটা জিনিস ভুলে গেছেন, আমি শুধু একপাক্ষিকভাবে কথা বলিনি। যখন বলছি এই যে দ্বিদলীয় রাজনীতির যে ব্যাড ট্র্যাডিশন এখানে সৃষ্টি হয়েছে এবং বারবার যে গণতন্ত্রের উপরে, সুশাসনের উপরে, নির্বাচনের উপরে, জনগণের অধিকারের উপরে আঘাত এসেছে, আমি কথা ওইখান থেকে শুরু করেছি, যেইটার মধ্য দিয়ে ওই যে ওনারা দুইটা বলছেন যে এইটার পরিবর্তে ওই পক্ষে যায় কিনা, ওই ধরনের পক্ষের কথা আমরা বলি নাই। 2 নম্বর হচ্ছে আদর্শিক ভিন্নতা নিয়ে জোট হয় না। আমি 54-এর দিকে যদি যাই, মাওলানা ভাসানীর আদর্শ কি ছিল, এইচ.এস. সরওয়ার্দীর আদর্শ কি ছিল, আর নেজামি ইসলামের আতাহার আলী সাহেবের আদর্শটা কি ছিল। এই যে বৈপরীত্য, শেরেবাংলা একে ফজলুল হকের আদর্শ কি ছিল, যার ফলে 1 বছর চেষ্টার পর 3 মাসে ছাত্ররা ঘেরাও করে এক জায়গায় বসাইয়া তারপরে সেই ইউনিটি ডিক্লেয়ার দিতে হয়েছে, সেই জোটকে হয় নাই। অতএব এই ধরনের পার্থক্য থাকলে কে কখন রাস্তায় কোরআন, সেটা আদর্শিক কমন মিনিমাম প্রোগ্রাম নিয়ে যে জোট হয় সেটা আলাদা জিনিস। কমন মিনিমাম প্রোগ্রাম যুক্তফ্রন্টের 21 দফা, 21 দফা কিন্তু একেবারে কমন মিনিমাম প্রোগ্রাম না। তখনকার পাকিস্তানে যেই রাজনীতিটা হওয়া দরকার ছিল সেই রাজনীতির ভিত্তিতেই কিন্তু 21 দফা রচিত হয়েছে, নট অনলি ফর ইলেকশন। মঞ্জুরুল ইসলাম, আপনি অনেকগুলো প্রশ্ন করেছিলেন, এখন উনি কিছু কিছু জবাব দিয়েছেন, কিন্তু আপনার কি মনে হয় না যে দুই দলের বাইরে তৃতীয় জোট হওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে আছে? অবশ্যই, এক কথায় উত্তর হচ্ছে হ্যাঁ। এবং এই তৃতীয় ধারা, তৃতীয় রাজনৈতিক শক্তির আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আমি যদি সরাসরি বলি, একেবারে ধরেন 80-র দশকে। কারণ যখন বিএনপি প্রতিষ্ঠিত হলো, ক্ষমতায় থেকে জেনারেল জিয়া দল গঠন করলেন, করার পরে তখনকার প্রেক্ষিতে মনে হলো যে আওয়ামী লীগকে বাদ দিয়ে 75-এ বলা হলো যে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে দেশ একটা মুক্তি পেল, মানে জনগণ একটা মনে হলো বন্ধাত্ম অবস্থা থেকে মুক্তি পেল। যখন সেই ভুল ভাঙা শুরু হলো, শুরু হওয়ার পরে আবার আরেকটি রাজনৈতিক দল আসলো, তাদেরও কর্মতৎপরতা মানুষ যখন বুঝলো যে তাতেও সত্যিকার অর্থে কিছু হয়নি, তারাও আবার আরেকটি ক্ষমতা কক্ষিগত করবার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন থেকেই কিন্তু মানুষের মধ্যে আকাঙ্ক্ষা। তারপর ধরেন আরো লম্বা ইতিহাস, ছোট করে যদি আসি, আমাদের এখানে কিন্তু ছিল
বামধারার যারা রাজনীতি করতেন, বিশেষ করে দুটি আমরা যাদেরকে বলি যদি বুর্জুয়া রাজনীতির ধারায় বিএনপি এবং আওয়ামী লীগকে বিভাজন করি, বামধারা যারা রাজনীতি করতেন তাদের প্রতি প্রত্যাশা ছিল সরাসরি যদি বলি। কিন্তু আমরা ক্রমান্বয়ে দেখলাম তারা আদর্শ এবং জনগণের কথা বলতে গিয়ে নিজেদের নেতৃত্বের লড়াইয়ে, নেতৃত্বের ব্যাখ্যার লড়াইয়ে, আমি বরং আরো স্পেসিফিক বলবো, নিজেদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র করতে করতে এত ছোট হয়ে গেলেন, মানুষের আকাঙ্ক্ষার যে বড় বেলুনটা একেবারে মানে পিন দিয়ে ফুটো করলে যেমন ফুসকে ছোট হয়ে যায়, সেই অবস্থার তৈরি হলো। সে জায়গায় তৃতীয় রাজনৈতিক শক্তির জায়গায় তৃতীয় ধারায় স্থান করে নিল আবারও সামরিক শাসন, আবারও আমরা দেখলাম সর্বশেষ 111 সরকার। সেই কারণে মানুষের প্রতি তৃতীয় শক্তি বললে একটা ভয় পায়। আপনাদের শিরোনাম দেখে আমি কিন্তু আতঙ্কিত হয়েছি যে রাজনৈতিক তৃতীয় শক্তি, তৃতীয় শক্তি, খালি তৃতীয় শক্তি বললেই মনে হয় রাজনীতির দুই দলের রাজনীতির বাইরে একটা উর্দি পরা আরেকটি গণতন্ত্র আসবে কিনা, ফলে এটা মানুষ পছন্দ করে না। রতন ভাই এবং আমি দুজনের নেতা, যেহেতু আমাদের তারাই আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব দেবেন নাগরিক হিসেবে, তাদের বক্তব্য থেকে আমি যেটুকু শুনলাম, আমরা এইটুকু পরিষ্কার, কিন্তু আমরা মানি কি না মানি, বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধ বনাম যুদ্ধাপরাধীদের পক্ষ, বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন বনাম সন্ত্রাসের নামে সন্ত্রাসী আন্দোলন, বাংলাদেশে ক্ষমতার বদল নির্বাচনের মাধ্যমে হবে বনাম ক্ষমতার বদল ষড়যন্ত্র বা সামরিক শাসনের মাধ্যমে হবে, বাংলাদেশে গণতান্ত্রিক ধারা সক্রিয় ধারা বনাম জঙ্গিবাদের একটি ধারা, বাংলাদেশে উন্নয়ন বনাম লুটপাট, এটি একেবারে দৃশ্যমান দুটি ভাগ হয়ে আছে। আমরা তৃতীয় ধারার রাজনৈতিক শক্তি বলতে চাই। একটা পয়েন্টে তো আমাকে ঠেকাতেই হচ্ছে, উন্নয়ন বনাম লুটপাটের কথা যখন বললেন, হ্যাঁ, উন্নয়ন কারা করছে, লুটপাট কারা করছে? আচ্ছা, এইখানটা আমি আসি। উন্নয়নের মধ্যে দুর্নীতি আছে, কিন্তু পুরোটাই দুর্নীতি। একটি হচ্ছে, আমি একটি খুব উদাহরণ দেই, যে চালের মধ্যে কিছু কাকড় থাকে, আর কাকড়ের মধ্যে চাল থাকার যে তফাৎ, পুরো উন্নয়ন আর পুরো লুটপাটের মধ্যে এই তফাতে আমি অন্তত বুঝি। ভালো ব্যাখ্যা হয়তো আপনারা যারা অর্থনীতি বিশেষজ্ঞ তারা বলতে পারেন। আমাদের সামনে দৃশ্যমান দুটি ধারা পরিষ্কার। আমরা তৃতীয় ধারার রাজনৈতিক শক্তি বলতে জনগণ প্রত্যাশা করে এ ধারার এবং বি ধারার ভুলগুলোকে বাদ দিয়ে আমরা তৃতীয় ধারা যেখানে সঠিক পথে নিয়ে যাবে। এ ধারার কিছু ভালো জিনিস আছে, বি ধারার কিছু ভালো জিনিস আছে, যেই জিনিসগুলো দেশের কল্যাণে ভালো সেই জায়গায়, কিন্তু এই জায়গায় রতন ভাইরা আমাদের কাছে পরিষ্কার করতে পারেন নাই। এবং ওই যেটা আমি শুরুতে সূচনা করেছিলাম, যে উন্নয়নের ঐক্যের জন্য একটা ন্যূনতম ভিত্তি কি হবে, কারণ যারা মিশ্রিত হয়েছেন তাদের প্রত্যেকেরই স্বৈরশাসনকে, অনেকেরই স্বৈরশাসকের সহযোগিতার ইতিহাস আছে, সামরিক শাসনকে সহযোগিতার ইতিহাস আছে, এবং এই লুটপাটের রাজনীতি যারা করেন তাদের ক্ষমতার অংশীদার ছিলেন এই ইতিহাস আছে, নিজেরা লুটপাটের রাজনীতির দল, আমি বড় রাজনৈতিক আরেকটি দল জাতীয় পার্টির কথা বলছি, তারা ছিলেন। ফলে আমরা কাকে বিশ্বাস করব? সেই কারণে আমরা চাই ন্যূনতম ঐক্যের ভিত্তিটা এবং কর্মসূচিটা পরিষ্কার করা। এই জায়গায় আমি শেষ মন্তব্য করব, আপনি যেটা বিচার বিভাগ দিয়ে শুরু করেছিলেন, বিরতির মধ্যে আমি বলছিলাম আমাদের এই ষোড়শ সংশোধনী নিয়ে এটা আলোচনা হচ্ছে এবং এটা বাংলাদেশের একটি টার্নিং পয়েন্ট। আজকে আপনার এই অনুষ্ঠানে আমি বলে গেলাম, বাংলাদেশের রাজনীতির, বাংলাদেশের ইতিহাসের, বাংলাদেশের বিচার বিভাগের একটি নতুন টার্নিং পয়েন্ট হিসাবে এই রায়টি কাজ করবে। এখান থেকে আমরা 10 বছর পরে বিবেচনা করব এই রায়ের গুরুত্ব কি ছিল। আমি মনে করি একটি মৌলিক পরিবর্তন নিয়ে আসবে। কি হবে আমি অত ডিটেলে যেতে চাই না। আমার কাছে খালি মনে হয়েছে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের সম্মানিত বিচারপতি, যাদের প্রতি আমাদের শেষ ভরসা, তাদেরকে আমরা, যেটা আপনাকে বলছিলাম, আমি এক ধরনের মজা করি যে ওনারা আইনের ক্লাস নেবেন বলে আমরা প্রত্যাশা করেছিলাম, কিন্তু ওনারা রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস নিলেন। আইনের ক্লাস কতটা আছে এটা আমরা খুঁজে পাই না পুরো রায়টা যদি পড়ি। সে জায়গায় আমি মনে করি রাজনীতিবিদদের এক ধরনের ব্যর্থতা তো আছেই, কিন্তু আমাদের ভয় লাগে কোথায় দাদা জানেন, রাজনীতিবিদদের ব্যর্থতা করে করে অতীতে আমরা এই রায়, এই জোট গঠনের উদ্যোগ, অন্যান্য অনেক ঘটনা বলি, সবগুলোকে মিলিয়ে মিশিয়ে দেখতে চান কি? অবশ্যই কোনোটাই বাংলাদেশের সবসময়, কিন্তু আমরা যতটুকু রাজনীতি আমরা নিজেরা প্রত্যেকটি জিনিসের মধ্যে একটি সম্পর্ক কিন্তু থাকে, এবং এই ডটগুলো যদি আমরা মিলাই, আমরা অপেক্ষা করি, তাহলে আমরা, যেমনটি আপনি বিরতির মধ্যেই বলছিলেন অন্য একজন রাজনীতিবিদের উদ্ধৃতি দিয়ে, 2017 সাল 2018 সাল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হবে, গুরুত্বপূর্ণ বছর হবে, এবং নাটকের পর নাটক আমরা দেখতে পাবো বলে আমি অন্তত অনুমান করি। আব্দুল মালেক রতন, আপনার যদি কোনো কমেন্টস থাকে। মানে এটা কি, উনি বিষয়টাকে খুব ভালোভাবেই এনেছেন। আমরা আবারও বলছি, আমরা তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চাই,
ঐক্যের ভিত্তি এবং ঐক্যের কর্মসূচি, এইটা নিয়ে আমাদের আলাপ আলোচনার একটা প্রক্রিয়া অলরেডি শুরু করার সিদ্ধান্ত হয়েছে, যেটা লিয়াজো কমিটি আসলে এই কাজটাই করবে। সো দ্যাট আমরা অলনে সাডেন কিছু চটকধারী কথাবার্তা বলে আমরা একটা ঘোষণা দিলাম, আমরা কিন্তু এই দিকে যাচ্ছি না। আমরা সময় নিচ্ছি যাতে তার ফাউন্ডেশনটা অত্যন্ত স্ট্রং হয় এবং এটা ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট হয়। 2 নম্বর হচ্ছে কর্মসূচিটা যাতে গণতন্ত্র শুধু অর্জন না, গণতন্ত্রকে সাস্টেইন করানোর জন্য যেই রাজনৈতিক কর্মসূচিটা দরকার, অর্থাৎ গণতন্ত্রের ভিতকে সম্প্রসারিত এবং শক্তিশালী করার মধ্য দিয়ে এটাকে সেলফ রেজিস্ট্যান্ট হিসাবে গড়ে তোলার যে কর্মসূচি, গণতন্ত্রকে সরকারি দলের ক্ষমতার নিয়ন্ত্রণ এবং ভারসাম্য, এই 2টা জিনিস নিশ্চিত করার জন্য যা দরকার, এই ভিত্তির উপরে আমরা এটা প্রতিষ্ঠা আমি করতে ওনার চাই। কাছে যাবো, তার আগে আপনার কাছে প্রশ্ন করতে, উনি একটা কথা বলছিলেন যে এই রায়টা ছিল টার্নিং পয়েন্ট, আপনি কি তাই মনে করেন? আমিও তাই মনে করি। ইতিবাচক অর্থে না নেতিবাচক অর্থে? ইতিবাচক। ইতিবাচক অর্থে টার্নিং পয়েন্ট। জনাব নাজমুল হক প্রধান, আসলে হাইকোর্টের যে রায়টা, এটা আমি তো মানে ধান বানতে শিবের গীত গাওয়া হয়েছে আমি মনে করি আর কি। খুব এক্সেস কিছু কথা বলা হয়েছে। সমাজের রাজনৈতিক প্রতিষ্ঠান তৈরি করার জন্য এগুলি হাইকোর্টের রায় দিয়ে, আইন দিয়ে এগুলি করা যায় না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাহেব তাই চেষ্টা করেছেন। আমার ধারণা এটা এইভাবে বলা ঠিক হচ্ছে কিনা, পার্লামেন্টে বলতে পারতাম, আমি পার্লামেন্ট মেম্বার। এটা আইন দিয়ে, এটা কখনোই আইন দিয়ে ঠিক করা যাবে না। প্রতিষ্ঠান গড়ে ওঠার দীর্ঘদিনের সংগ্রামের ধারাবাহিকতা গড়ে ওঠে। আজকে আমি কেন বলছি, যেমন ধরেন যে এখানটা জোটের ভিতরে কেন বলছি ওনাদের মানে ওনার মতো ভিন্নতা আনছে, এই কারণেই যদি বাংলাদেশের যতটুকু বামপন্থী আছে কমিউনিস্ট পার্টির সহ বা সদস্য, তাই না, ওরা একটা চেষ্টা করছে, ওরা ধারাবাহিক একটা জোট বিকল্পটা তৈরি করার চেষ্টা করছে। দ্যাট ইজ রিয়েল ট্রাই। আর এনারা যেটা করছেন, এটার মধ্যে আমি তো কথাটা খারাপভাবে বললে আরও খারাপ হবে, এটা আমার কাছে কেমন একটা ধাপ্পার সংমিশ্রণ হয়ে যাবে। এটা কোনো জোটের সংমিশ্রণ না, কোনো আদর্শ, কোনো বিকল্প শক্তির সংমিশ্রণ না এটা। কিন্তু কমিউনিস্ট পার্টির সব আসলে যারা চেষ্টা করছেন সেটা হচ্ছে রিয়েল একটা বিকল্প চেষ্টা করছেন তারা বহুদিন ধরেই, নট নাও যে সামনে ইলেকশন দেখে না, তারা ধারাবাহিকভাবে চেষ্টা করছেন। তো ফলে আমি এখানটায় বাংলাদেশে আমার কাছে কেন মনে হয়েছে জানি, আমরা জানি গতবার 111-এর পরে এরকম বিভিন্ন জোট হওয়ার চেষ্টা হয়েছিল এবং সেগুলি যে ষড়যন্ত্রকে বাতাস দিচ্ছিল, অথবা ষড়যন্ত্রের বাতাসে যে এগুলি ভাসতেছিল, এটা আমরা লক্ষ্য করেছি। আমি এরকম কোনো জোটের মানে যেন না হয় তার জন্য আশঙ্কা করব। এতে দেশবাসী আরেকটা ধাপ্পার সম্মুখীন হবে। আমি আশা করছি বাংলাদেশ, আমি আশা করছি বাংলাদেশ সত্যিকার অর্থে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলি যারা ক্রিয়া করে মাঠে এবং তারা যে জোট করার চেষ্টা করছে না, সেই ধারাবাহিকতায় হোক। এখানটায় প্র্যাকটিক্যালি আমি ওনাদের দলের কথা বলছি না, আরও যে দল আছেন তাই না, সেই দলের কার্যক্রম খুব একটা নেই। সময় শেষ। আমি একটু লাস্টে সংক্ষিপ্তভাবে বলতে চাই, উনি আশঙ্কা করছেন এই জোটের মধ্য দিয়ে জনগণ ধাপ্পার মধ্যে পড়বে। অলরেডি 2 জোটের মধ্য দিয়ে জনগণ ধাপ্পার মধ্যে পড়েই আছে। এইটার দিকে ওনার কিন্তু একবারও চোখ যায় নাই যে এইটাকে কিভাবে একটু সংস্কার করা যায় অন্তত ধাপ্পাবাজির হাত থেকে। 2 নম্বর আরেকটা প্রসঙ্গ আনছিলেন উনি, সেটা হচ্ছে যে বামরা সঠিকভাবে করতেছে। উনি হয়তো জানেন যে বাম রাজনৈতিক দলগুলো এবং আমরা দীর্ঘদিন যাবৎ একত্রেই বসাবসি করেছি। করার পর আমরা সুনির্দিষ্ট একটা সিদ্ধান্ত নিয়েছি, সেইটা হচ্ছে যে সিপিবি, বাসদ এবং 5 দলীয় বাম মোর্চা বোধহয়, এরা মিলে একটা পোল করুক। আমরা এইদিকে যারা লিবারেল ডেমোক্র্যাটস আছে তাদেরকে নিয়ে একটা পোল করব, আমাদের কর্মসূচির মধ্যে মিল থাকবে এবং তার ভিত্তিতে আমরা পাশাপাশি আন্দোলন করার মধ্য দিয়ে এক পর্যায়ে আমরা এক প্ল্যাটফর্মের দিকে যাব। এইটা কিন্তু তারা আলাদা করেছেন তা নয়, এইটা এক প্ল্যাটফর্মে 1 বছরের উপরে আলোচনা হয়ে এই সিদ্ধান্তের ভিত্তিতে এই কাজটা করা হয়েছে। জনাব আব্দুল মালেক রতন, নাজমুল হক প্রধান এমপি এবং মঞ্জুরুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের শেষ করতে হচ্ছে, রাজনীতিতে বাংলাদেশে বড় দাগে 2টো দল রয়েছে, আওয়ামী লীগ এবং বিএনপি, এবং তাদের 2টো জোট রয়েছে। এর বাইরে যদি তৃতীয় কোনো রাজনৈতিক শক্তির উত্থান ঘটে, সেটা আমরা মনে করি যে এটা ইতিবাচক বাংলাদেশের মানুষের জন্য, কারণ বাংলাদেশের মানুষের দর কষাকষি করার কোনো সুযোগ থাকে না। তারা হয়তো বা তৃতীয়, কিন্তু সেই শক্তিকে অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে হবে, সেই শক্তিকে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধের চেতনায় বিশ্বাসী হতে হবে, এবং সেই শক্তিকে অবশ্যই
কারো লেজুর বৃত্তি করা, কারো এজেন্ডা বাস্তবায়নের কাজ না করার থেকে বিরত থাকতে হবে। বাংলাদেশে বিভিন্ন সময় তৃতীয় শক্তির তৈরি করার চেষ্টা হচ্ছে, কিন্তু সেগুলো কেন জানি মানুষ মেনে নেয়নি, হয়তো কোনো সন্দেহের থেকে। সেই সন্দেহের বাইরে এসে তারা সফল হন, এই কামনা করে শেষ করতে চাই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন।